এখন এই অধ্যায়ের সবচেয়ে বড় ক্লাস মোস্ট প্রবাবলি এটা হচ্ছে আমরা অনুশীলনী প্রবলেমগুলো সলভ করবো। এই ক্লাসে আমরা অনুশীলনী প্রশ্নগুলো সবগুলো প্রশ্ন একেবারে A to Z সবগুলো সলভ করার ট্রাই করব। তো চলো শুরু করি। এখানে ক্লাসটা অন্য ক্লাসের মতো যেরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট থাকে, মজার জিনিসপত্র থাকে, এরকম নাই খুব একটা, বাট এটা তো দরকার, তাই না? পরীক্ষায় ভালো রেজাল্ট করার তো দরকার আছে। আমি সবসময় বলি যে মুখস্থ করে না, তারপর হচ্ছে পড়াশোনা এত বেশি করার দরকার নেই, বাট পরীক্ষায় ভালো রেজাল্ট করার তো দরকার আছে। হ্যাঁ, পড়াশোনায় জীবনে সব কিছু না, বাট ইটস এ পার্ট অফ অল লাইফ। ইটস নট লাইফ, বাট ইটস এ পার্ট অফ অল লাইফ। সো এটাকে ইগনোর করা যাবে না। যাই হোক, শুরু করি আমরা। বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে শুরু করি। যে বলা আছে যে 3 ক্রমের একটা ম্যাজিক বর্গ গঠনে 3 ক্রম ম্যাজিক বর্ণ আমরা গঠন করছিলাম। ম্যাজিক বর্গ কীভাবে গঠন করি? এই 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করছিলাম। সো 3 ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে ম্যাজিক সংখ্যা বলা হয় কোনটা? এই থেকে এই পর্যন্ত কলাম বরাবর, তারপর হচ্ছে রো বরাবর, আর কলাম বরাবর, তারপর হচ্ছে রো বরাবর যোগ করলে, তারপর কোনাকুনি কর্ণ বরাবর যোগ করলে যেই ভ্যালুটা পাই, সংখ্যাগুলো যোগ করলে যেই ভ্যালুটা পাই সেটা হচ্ছে ম্যাজিক সংখ্যা যেটা। সো 3 ক্রমের ক্ষেত্রে ম্যাজিক সংখ্যা 15, তার মানে এটা হচ্ছে রাইট। তারপর হচ্ছে কেন্দ্রের সবচেয়ে ছোট বর্গক্ষেত্র, কেন্দ্রের ছোট বর্গক্ষেত্র মানে কেন্দ্রের ছোট বর্গক্ষেত্র কোনটা? এইটা মানে কেন্দ্রের ছোট একটা বর্গক্ষেত্র। এটা তো ফুল বড় বর্গটা, এর ভিতর মাঝখানের কেন্দ্রের যে বর্গটা সেটা হচ্ছে ছোট বর্গ বলছি আমরা। সো এখানের সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 5। তারপর হচ্ছে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। এটা লজিক্যালি চিন্তা করো, এটা কি পসিবল কখনো? তোমার এখানে ঘর আছে কয়টা? ঘরই আছে টোটাল 9টা, বক্স আছে 9টা, তুমি 15 পর্যন্ত সংখ্যা কীভাবে বসাবা? তার মানে এটা রাইট না। তার মানে 1 এবং 2 হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে কি আছে 2 নম্বরে? নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা? 9 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা একটা পার্ট পড়ছিলাম না, কত নম্বরে? দ্বারা আমি দেখি তো কত নম্বরে। এটা হচ্ছে পার্ট 1.5 বা 1.5-এ কী পড়ছিলাম? যে দুই অঙ্কের যে কোনো সংখ্যা নাও, তারপর হচ্ছে স্থান বদল করে, তারপর হচ্ছে একটা থেকে আরেকটা যোগ করে, একটা থেকে আরেকটা বিয়োগ করে, এরকম না? সো প্রথম কী পড়ছিলাম? যে 2 অঙ্কের একটা সংখ্যা নিতে হবে, এরকম ধরো 25 নিলাম। এরপর হচ্ছে এটার অঙ্কটা পরিবর্তন করতে হবে, উল্টাই দিতে হবে, ধরো 5 এবং 2 হলো। তারপর এখন এই দুইটা যদি যোগ করি একসাথে, যদি এই দুইটা যোগ করি, যে যোগফলটা আসবে, এই যোগফলটা আসবে, এইটাকে যদি 11 দ্বারা ভাগ করি, এইটা ডিভাইডেড বাই 11, তখন এটা নিঃশেষে বিভাজ্য হবে। এরপর আরেকটা কী ছিল? যে এরকম 2 অঙ্কের একটা সংখ্যা নিব, তারপর সংখ্যাটাকে উল্টাই দিব, উল্টাই দেওয়ার পর কী করতে হবে? বড় সংখ্যাটা থেকে ছোটো সংখ্যাটা বিয়োগ করতে হবে। তার মানে এই ক্ষেত্রে 52 থেকে 25 বিয়োগ করতে হবে। 52 থেকে যদি 25 বিয়োগ করি, বিয়োগ করার পর যেই সংখ্যাটা থাকবে, এই সংখ্যাটাকে যদি 9 দ্বারা ভাগ করি, তখন নিঃশেষে বিভাজ্য হবে। সেই রকম কোনটা আছে? এখানে হচ্ছে 52, এবার 52 ছিল, মানে সংখ্যাটা প্রথম সংখ্যা ধরছে 52, উল্টায় 25 লিখছে, তারপর 2টা যোগ করছে। যোগ করার পর মানে যে ক্ষেত্রে যোগ করলে কি হয়? 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। সো এক্ষেত্রে যোগ করলে 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তার মানে এটা রাইট না। তারপর হচ্ছে 3 অঙ্কের হিসাব তো এখানে ছিলই না। সো এখানে আমরা লজিক্যালি বলতে পারি যে 3 অঙ্কের এটা হবে না আমাদের, বাট যদি খুব একটা ক্যাচাল করে তাহলে দিয়েও দিতে পারে। এরপর কি বাকি আছে কোনটা? এইটা। সো 75 বা 75, এটাকে উল্টাইলে কত পাওয়া যায়? 57। সো একটা থেকে আরেকটা যদি বিয়োগ করি, 75 থেকে হচ্ছে 57 যদি বিয়োগ করি, তাহলে কত দাঁড়ায়? মোস্ট প্রবাবলি 18 হয়, তাই না? 18 হয়, হ্যাঁ। 18কে 9 দ্বারা ভাগ করলে কত হয়? 2 হয়, মানে নিঃশেষে বিভাজ্য হয়। তার মানে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তোমরা এই প্রবলেমগুলো যখন সলভ করছো, তোমাদের অনেকের কাছে একটু কঠিন লাগে। একটু কঠিন লাগাটা আসলে স্বাভাবিক ব্যাপার, মানে কঠিন লাগাটা খুব একটা খারাপ না। যে তোমার কাছে কঠিন লাগতেছে, এটা খুব একটা খারাপ না। কারণ কি জানো? এই প্রবলেমগুলো আসলে বিসিএসের প্রবলেম, মানে ডিরেক্টলি জব পরীক্ষায় আসে, বিসিএস পরীক্ষায় আসে। সো মানে খুব একটা সহজও না এটা। আমি সবসময় মানে মজা করে ফাইজলামি করি, এই জন্য মনে হইতেছে যে প্রবলেমগুলো একেবারে সহজ, কিন্তু আসলে একেবারে সহজ না। এটা আসলে একেবারে সহজ না। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে 999, এইটা কোন বীজগণিত রাশির শততম পদ? সেখানে বীজগণিত কতগুলো রাশি দেওয়া আছে বা সূত্র দেওয়া আছে, এগুলোর প্রত্যেকটা শততম পদ যদি বের করতে পারি, তাহলে হচ্ছে আমরা মানে এগুলোর প্রত্যেকটা শততম পদ বের করে আমরা দেখব কোনটার শততম পদ হচ্ছে এইটা। সো প্রথমটার শততম পদ মানে এখানে কয়ের ভ্যালু হবে 100। সো প্রথমটায় কয়ের ভ্যালু যদি 100 বসাই, 100 গুণ 99 অ্যান্সার যোগ 1 কত দাঁড়ায়? 9901, 9901 1 দাঁড়ায়। তার মানে এটা হবে না, এটা ক্রস। তারপর কত দাঁড়ায়? তারপর হচ্ছে 99 ইন্টু 100। পরেরটা শততম পদ নির্ণয় করতেছে, মানে কয়ের ভ্যালু যদি 100 বসাই, স্যার -1। এক্ষেত্রেও কত দাঁড়ায়? 9899, এটাও, তার মানে এটাও সঠিক না। তারপর হচ্ছে কয় স্কোয়ার শুধুমাত্র, এখানে অন্য কিছু নেই। কয় স্কোয়ারে এখানে কয়ের ভ্যালু কত হবে? 100। কেন? কারণ কি এখানে বলে দিয়েছে যে কোন বীজগণিত রাশিটার শততম পদ। সো কয় স্কোয়ার মানে কি? 100 স্কোয়ার। 100 স্কোয়ার করলে কত দাঁড়ায়?
10,000 যোগ 1, 10,000 যোগ 1 কত হবে 1001, এরকমই কিছু একটা হবে। তারপর সংখ্যাটা কত, যেহেতু 4 মানে 3টাই ক্রস গেল, তার মানে এইটাই রাইট অ্যান্সার হবে। তারপর আমরা চেক করে দেখি। সো ক স্কোয়ার মানে 100 স্কোয়ার, 100 স্কোয়ার হচ্ছে 10,000, 10,000 মাইনাস 1 কত দাঁড়ায় 999999, বা 3টা 9, 9,999, তার মানে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপরে 4 নম্বর হচ্ছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত। তো আমরা হচ্ছে পার্ট কততে, এটা হচ্ছে দাঁড়াও আমি একটু দেখি এবার। পার্ট হচ্ছে 1.2 পার্ট 1.2 আমরা এটা সূত্র বের করছিলাম যে প্রথম স্বাভাবিক বিজোড় সংখ্যার যে প্যাটার্নটা দেখছিলাম, প্রথম স্বাভাবিক বিজোড় সংখ্যা কত 1, তারপর হচ্ছে কত 3, তারপর হচ্ছে 5, 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে কত 7। সো এগুলোর যোগফল কিভাবে বের করি, প্রথম ক সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, ধরো প্রথম 3টা স্বাভাবিক সংখ্যার যোগফল, তারপর হচ্ছে প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার যোগফল, এভাবে বের করে আমরা একটা সূত্র প্রতিপাদন করছিলাম। সূত্র থেকে কী পাইছিলাম, যে যততম পর্যন্ত বলবে মানে যে কয়টা স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল বলবে ওইটা স্কোয়ার হবে। আমাদেরকে যদি বলে যে প্রথম 10টা স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল বলো, তখন কী করবো 10 স্কোয়ার দেবো। যদি বলে 11টা তাহলে 11 স্কোয়ার দেবো। তার মানে এটা আসলে ক স্কোয়ার, ক মানে কি যততম পর্যন্ত বলবে বা যতটা বলবে। সো ক সংখ্যক স্বাভাবিক ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল কত, ক স্কোয়ার। গ হচ্ছে রাইট অ্যান্সার। এটা আমরা সূত্রটা প্রতিপাদন করছি। এটা যদি না দেখে থাকো অবভিয়াসলি এটা দেখে আসবা আমাদের প্লেলিস্টে। এই যদি প্লেলিস্ট ধরে দেখে থাকো তাহলে প্লেলিস্টের ভিতরে তুমি পেয়ে যাবে। আর যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে একটু ঘাটাঘাটি করো তাহলে পেয়ে যাবে। তুমি এখন ক্লাস 8-এ উঠছো, তো এখন সরি ভিডিওটা তোমাদের খুঁজে পাওয়ার কথা, মানে ভিডিও খোঁজার মতো এবিলিটি থাকার কথা। এখন যদি বলো ভাই ভিডিও পাই না, তখন আসলে মানে করার কিছু থাকে না। খুব বাজে শোনায় বলতে, বাট তখন তোমাদের মাইট দেওয়া লাগে ভাই, সত্যি কথা। বিকজ তোমরা তো ওই যে নতুন মুভি বেরোইলে, তারপর হচ্ছে কোন IPL-এর লিঙ্ক, তারপর হচ্ছে কত কিছু লিঙ্ক, এগুলোর জন্য তো তোমাদের কোনো লাগে না, নলেজ লাগে না, আলাদা করে ট্রেনিং দেওয়া লাগে না। ভিডিও খোঁজার জন্য ভাই ভিডিও খুঁজে পাই না। ভিডিও কেন খুঁজে পাবো না? একটু ঘাটাঘাটি করলেই তো পাবা, কেন পাবা না? এগুলোর ব্যাপারে আপডেটেড থাকতে হবে। এটার কোনো কথাই না যে ভিডিও খুঁজে পাই না। ক্লাস 8-এ পরে এখন পর্যন্ত তুমি কোন জিনিস পারো না যে ভিডিও খুঁজে পাবা না? এটা কোন ধরনের কথা যে ভাই ভিডিও খুঁজে পাই না? এটা কোনো কথাই না আসলে। যাই হোক, আউট অফ দ্য টপিক চলে যাচ্ছিলাম। 5 নম্বর কোশ্চেনে কি বলা আছে যে 1 থেকে 100-এর মধ্যে কতটি সংখ্যাকে 2টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। সো এটা একটা বিশাল ম্যাথ। প্রত্যেকটা যদি করতে মানে এইটা করতে গেলে এইটার জন্যই জাস্ট 20 মিনিট সময় লাগবে। সো এই সংখ্যাটা মোস্ট প্রবাবলি 35 এরকম, আমার ঠিক এখন মনে নেই 35। এটা নিজের একটু করে দেখবা, এটা করার মতো এনার্জি এখন আমার নাই। আচ্ছা, এরপর হচ্ছে নিচের উদ্দীপকের আলোকে 6 এবং 7 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। নিচের উদ্দীপকের আলোকে 6 এবং 7 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। এখানে হচ্ছে একটা ম্যাজিক বর্গ বলা আছে, এখানে 3 ক্রমের একটা ম্যাজিক বর্গ অন্যভাবে একটু করছে। একটা ম্যাজিক বর্গ 3:3 মানে 3 স্কোয়ার, 3টা ঘর আছে। সো ম্যাজিক বর্গটা কীভাবে সলভ করতে পারি, মানে মাঝখানের সংখ্যাটা কীভাবে সলভ করতে পারি, সিম্পলি এখানে যে মাঝখানের সংখ্যাটা বাদ দিয়ে দিয়েছে এরকম না, 2-3টা সংখ্যা যদি বাদ দিয়ে দেয়, ধরো এইখানের সংখ্যাটা এইটা বাদ দিয়ে দিল, এইটাও দিল না, তারপর এটা ধরো ক দিছে, এটা ধরো খ দিয়ে দিল, এটা ধরো গ দিছে, বলছে ক খ গ 3টার ভ্যালু বের করো। 3টার ভ্যালু কিন্তু বের করা যায় একেবারে সিম্পল, ইজিয়েস্ট ওয়েতে 3টার ভ্যালু বের করা যায়। 3টার ভ্যালু বের করতে কিছু দরকার হয় না। তারপর হচ্ছে কোনটা, তারপর যদি এইটার ভ্যালু বাদ দিয়ে দেয়, এইটার ভ্যালু যদি বাদ দিয়ে দেয়, এই ধরো এটা হচ্ছে ঘ দিল, তারপরে কিন্তু তখনও কিন্তু এটার ভ্যালুটা বের করা যাবে, এটার ভ্যালুটা কিন্তু তখনও বের করা যাবে। আচ্ছা, আমাদের যেটা বলছে অতটুকু আমরা বের করি আগে। ওকে, সো এখানে কত ম্যাজিক বর্গের ক্ষেত্রে কি হয়, এরকম রো বরাবর, তারপর হচ্ছে কলাম বরাবর, তারপর কোনাকুনি যোগফল সমান হয়। সো আমরা যে কোনো একদিকে হিসাব করি, 12 যোগ 19 যোগ 14, সো 12 যোগ 19 যোগ 14 কত হয় 45 বা 45, 45 বা 45, তাই না? 45 বা 45 হয়। তার মানে সব ক্ষেত্রে যোগ করলে 45 হবে। তার মানে এই রো বরাবর যোগ করলেও 45 হবে। তাহলে 17 যোগ 13, আর এর সাথে কিছু একটা যোগ করলে 45 হবে। সো 17 আর যোগ কত, 17 যোগ 13 কত দাঁড়ায়, আমাদের 30 দাঁড়ায়। তার মানে 30-এর সাথে কিছু একটা যোগ করতে হবে। এখানে যেইটা বসবে সেটা হচ্ছে 30-এর সাথে কিছু একটা যোগ করলে, মানে যত যোগ করলে 45 হয় এটা। তার মানে এটা 45 দিয়ে সিম্পলি যদি বিয়োগ করে দিই, 45 দিয়ে যদি 30কে বিয়োগ করে দিই, তাহলে যে সংখ্যাটা পাবো 15, 15টা এখানে বসবে, 15টা এখানে বসবে, এইখানে কিন্তু 15 বসবে। সো দেখো, এখন যদি আমাদের বলে দিত, এখানে ধরো আমাদের এই ভ্যালুটা দেওয়া ছিল না, গ, ধরো এটা হচ্ছে গ, এটা হচ্ছে খ, এই দুইটা ভ্যালু দেওয়া ছিল না, তাহলে আমরা বের করতে পারতাম না? অবভিয়াসলি বের করতে পারতাম কোনো কোনোভাবে। এই দেখো কীভাবে বের করতাম, ক খ গ, ধরো এই ভ্যালুটা দেওয়া ছিল না, তখন কীভাবে বের করতাম, এখানে ভ্যালুটা তো দেওয়া আছে, তাই না? এখানের ভ্যালুটা তো দেওয়া আছে, সো এখানের ভ্যালুটা দিয়ে আমরা বের করতে পারতাম। সো প্রথম আমি
এটা আবার একটু রিডিজাইন করি তাহলে বুঝতে পারবা। ধর আমাদের এইটা দেওয়া নাই, এইটাও দেওয়া নাই, এইটাও দেয় নেই। এই বড় একটা তেলাপোকা আসছে আমার টেবিলের সামনে। বায়োলজি পড়াইলে আমি এই তেলাপোকাটা ধরে দেখাইতাম তোমাদের। আচ্ছা যাই হোক, আউট অফ দ্য টপিক চলে যাচ্ছে। সো এই দুইটাও দেওয়া নেই, ধরো ধরে দেয়। বাট আমরা এই জায়গা থেকে যোগফল পেয়ে গেছি। আমাদের যোগফল কত দাঁড়ায়? আমাদের এই ক্ষেত্রে যোগফল কত দাঁড়ায়? যোগফল হচ্ছে 45, 4 5 45। তার মানে এইখান থেকে এখন সংখ্যাটা, এই সংখ্যাটা এখন কীভাবে বের করব? এই সংখ্যাটা কীভাবে বের করব? এই যে দিক দিয়ে যোগ করে তারপর বের করব। তার মানে 19 যোগ 11 কত হয়? 19 যোগ 11 হয় 30। সো আমাদের লাগবে কত? 45। মানে এইটার পুরোটা যোগফল 45 লাগবে। কত হইলে 45 হয়? 15 হইলে। আগের মধ্যে বের করে ফেলতে পারছি। সো এইখানে সংখ্যাটা কত? এখানে সংখ্যাটা আমরা বের করার ট্রাই করবো। আগের মধ্যে যেহেতু 45 হবে, তার মানে হচ্ছে 14 যোগ 18 কত হয়? 14 18 হচ্ছে 32। তার মানে 32 যোগ সামথিং, এটা 45 হতে হবে। তার মানে 45 থেকে 32 বিয়োগ করে দেবো, 32 বিয়োগ করে দেবো। তার মানে এখানে সংখ্যাটা হচ্ছে 13। এখানে সংখ্যাটা হচ্ছে 13। তারপরে এখানে কত? এখানেও সেম, 12 যোগ 16, 12 যোগ 16। সো 12 যোগ 16 হয় 28। তো 45 থেকে 28 বিয়োগ করে দেবো। 45 থেকে 28 বিয়োগ করলে 17 পাই। সো এখানে হচ্ছে 17। সো এখানে যে জাস্ট একটা বসানো আছে এরকম না। এরপর বলছে ক চিহ্নিত স্থানে কত সংখ্যাটি বসবে? এখানে 15 বসবে। তারপর ম্যাজিক বর্গটি ম্যাজিক সংখ্যা কত, মানে যোগ করলে কত দাঁড়ায়? উপরে নিচে ডানে বামে সামনে পিছনে যোগ করলে কত দাঁড়ায়? 45। সিম্পল অ্যাজ দ্যাট। কেন বুঝো না তোর? আমরা আনাজের একটা ডায়লগ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তোমরা কেন বুঝো না? ওকে, তেলাপোকাটা খুব ডিস্টার্ব করতেছে, হাঁটাহাঁটি করতেছে আমার টেবিলের সামনে দিয়ে। এখন কত বাজে? এখন হচ্ছে 1:30-40 মতো বাজে। আমি একসাথে সেহরি করে ঘুমাবো। এখন এই ভিডিওটা তুমি কখন দেখছো আমি জানি না, হয়তো কত এখন হচ্ছে 25 সাল, হয়তো 26 27 28 অন্য কোনো সালে দেখতেছো ভিডিওটা। ওকে, যাই হোক, আমরা আউট অফ দ্য টপিক চলে যাচ্ছিলাম, একটু নস্টালজিক হয়ে গেলাম, ইমোশনাল হয়ে গেলাম। 8 নম্বর, প্রথম 3টা বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। একটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা কিনা এটা বের করতে বলছে আমাদেরকে। প্রথম 3টা বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। সো বিজোড় সংখ্যার যোগফলের যে সূত্রটা বের করছিলাম, মানে কত নম্বর পার্টে যেন, দাঁড়াও আমি একটু দেখি কত নম্বর 1.2, এই পার্টে আমরা বের করছিলাম যে বিজোড় সংখ্যার যোগফলের সূত্র আমরা প্রতিপাদন করছিলাম। সো এটা কিন্তু এখন পর্যন্ত কাজে লাগতেছে। সো প্রথম 3টা বিজোড় সংখ্যা কি? প্রথম 3টা বিজোড় সংখ্যা হচ্ছে 1 যোগ 3 যোগ 5। প্রথম 3টা বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত দাঁড়ায়? 5 আর 1 6, 6 আর 3 কত হয়? 9। সো 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ কি 9কে রুট করলে কত আসে? 3 আসে। পূর্ণবর্গ সংখ্যা, এটা একটা বিজোড় সংখ্যা অবভিয়াসলি। এটা একটা মৌলিক সংখ্যা না। তার মানে 1 এবং 2 হচ্ছে রাইট অ্যান্সার। এরপর কি বলছে? তালিকার পাশাপাশি 2টি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। এই তালিকার ক্ষেত্রে পাশাপাশি 2টা পদের পার্থক্য কত? 12 থেকে 7 বিয়োগ করলে কত থাকে? 12 থেকে 7 বিয়োগ করলে 5 থাকে না? 5 থাকে না 6 থাকে? দাঁড়াও দেখি, 12 বিয়োগ 7, আমি খুবই খারাপ। হ্যাঁ, 5 থাকে। তারপর হচ্ছে 17 থেকে 12 বিয়োগ করলে কত? এখানেও 5 থাকে। 22 থেকে 17 বিয়োগ করলে এখানেও 5 থাকে। 27 থেকে 22 বিয়োগ করলে এখানেও 5 থাকে। তার মানে প্রত্যেকটার পার্থক্য হচ্ছে 5। তার মানে পরবর্তী সংখ্যাটা, এটার পরবর্তী সংখ্যাটা কত হবে? 27-এর সাথে সিম্পলি 5 যোগ করে দিতে হবে। কত হবে? 32 বা 32। এর পরবর্তী সংখ্যা কত? এটার সাথে 2 যোগ করে দিতে হবে। 32 যোগ 5 37। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপর হচ্ছে এইটা, এখানে কত? এখানে পার্থক্য কত? 17 থেকে 6 বিয়োগ করলে কত দাঁড়ায়? 11। 28 থেকে 17 বিয়োগ করলে কত দাঁড়ায়? 11। তারপর হচ্ছে 39 থেকে 28 বিয়োগ করলে কত দাঁড়ায়? 11। তার মানে প্রত্যেক ক্ষেত্রে এখানে পার্থক্য 11 করে। তার মানে 11 করে বাড়তেছে। 6-এর সাথে 11 যোগ করলে 17 পাই। 17-এর সাথে কত যোগ করলে? 11 যোগ করলে তারপর 28 পাই। তার মানে 50-এর সাথে 11 যোগ করলে পরবর্তী সংখ্যাটা পাবো। 50 যোগ 11 = 61 বা 61। তার পরবর্তী সংখ্যাটা কীভাবে পাবো? তার সাথে 11 যোগ করে দেবো। সো 72 বা 72। ভাই বাংলা ইংলিশ খুব ব্যস্ত লাগতেছে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এরপর হচ্ছে 10 নম্বর, নিচের সংখ্যার প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল আছে কি? এই নিচে একটা সংখ্যার প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্নগুলোর ভিতর কোনো মিল আছে কিনা বলতে বলছে। এটা দেখে বুঝতে পারতেছি এটা আমরা হচ্ছে ফিবোনাচি বা ফিবোনাচি সিরিজ, বিকজ 1 যোগ 1, 1 যোগ 1 2, 2 যোগ 1 3, 3 যোগ 2 5, মানে ফিবোনাচি সিরিজ হিসেবে আগাইতেছে। সো এটা হচ্ছে ফিবোনাচি সিরিজ, সেটা দেখে বুঝতে পারতেছি এটা ফিবোনাচি সিরিজ। তো পরবর্তী সংখ্যাটা কী হবে? পরবর্তী সংখ্যাটা হচ্ছে 13 যোগ 18। সো 13 যোগ 18 কত হয়? 13 যোগ 18 মোস্ট প্রবলি 21। তো হ্যাঁ, 21। এরপর হচ্ছে এইটা কি ফিবোনাচি সিরিজ? দেখি একটু। 4 যোগ 4 কত হয়? 8। পরবর্তী সংখ্যা 8 নাই, তার মানে এটা ফিবোনাচি সিরিজ না। পার্থক্যটা বোঝার চেষ্টা করি। 4 থেকে 4 বিয়োগ করলে কত দাঁড়ায়? এখানে 0 দাঁড়ায়। তারপর 5 থেকে 4 বিয়োগ করলে কত দাঁড়ায়? 1 দাঁড়ায়। 6 থেকে 5 বিয়োগ করলে কত দাঁড়ায়? 1 দাঁড়ায়। 8 থেকে 6 বিয়োগ করলে কত দাঁড়ায়? 3 দাঁড়ায়। তারপর 11 থেকে 8 বিয়োগ করলে
8 থেকে 6 বিয়োগ করলে কত দাঁড়ায়? 2 দাঁড়ায়। 11 থেকে 8 বিয়োগ করলে কত দাঁড়ায়? 3 দাঁড়ায়। তার মানে এখানে পার্থক্যগুলো দেখি, 0 1 1 2 3। তার মানে এই যে পার্থক্যটা ওইটা কিন্তু একটা ফিবোনাচি সিরিজ, 0 যোগ 1 1, তারপর 1 যোগ 1 2 পরবর্তী সংখ্যা, 1 যোগ 2 3, এরকম করে বাড়তেছে। তার মানে এখানে পরবর্তী পার্থক্যটা কত হবে? পরবর্তী পার্থক্যটা হবে 3 আর 2 5। তার মানে পরবর্তী পার্থক্যটা হবে 5। তার মানে 11-র সাথে 5 যোগ করলে আমি পরবর্তী সংখ্যাটা পাবো। সো 11-র সাথে যদি আমি 5 যোগ করি, 11 যোগ 5 কত হয়? এইটার জন্য ক্যালকুলেটর দেবে। ভাই আমার অভ্যাস প্রচুর খারাপ হয়ে গেছে, মুখ যেরকম বেশি চলে হাতটা ওইরকম ধূপ করে ক্যালকুলেটারের সামনে চলে যায়। 11 যোগ 5 যোগ করার জন্য আমি ক্যালকুলেটারের কাছে চলে গেছি, এই যে আমি লিখে ফেলছি 11 যোগ 5। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে 16। আই হোপ এটা হয়েছে। এরপর হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন। দ্বারা আমি দেখি একটু রেকর্ড হচ্ছে কিনা। আমার অনেক বড়টার সমস্যা যে আমি রেকর্ড অন না করে তারপর হচ্ছে ক্লাস করে অনেক সময়। এরকম অনেক দিন হয়েছে যে আমি রেকর্ড অন না করে আমি ঘন্টার পর ঘন্টা বক বক করছি, তারপর দেখি রেকর্ড হয়নি। তার মানে পুরো সময়টা একেবারে বৃথা। যাই হোক, আমরা সৃজনশীলে ফেরত আসি। নিচে একটা জ্যামিতিক চিত্র যে কাঠি দিয়ে বানানো হয়েছে এখানে, তারপর কিছু কোশ্চেন দিয়েছে। আগে যে উদাহরণটা করছি উদাহরণটার মধ্যে সেখানে কয়টা কাঠি আছে দেখে বোঝা যাচ্ছে। এখানে 4টা কাঠি আছে, এখানে কয়টা কাঠি আছে, এখানে 7টা কাঠি আছে, এখানে কয়টা কাঠি আছে, এখানে মোস্ট প্রবাবলি 10টা কাঠি আছে। হ্যাঁ, 10টাই কাঠি আছে। সো কাঠির সংখ্যার তালিকা তৈরি করো। কাঠির সংখ্যার তালিকা বের করলাম, তার মানে 1 নম্বর টান। তালিকার পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবো সেটা ব্যাখ্যা করো। সেই তালিকার পরবর্তী সংখ্যার কীভাবে বের করবো এটা আমরা আগে থেকে অনেক করে আসছি। সো 4 সংখ্যাটা কীভাবে লিখতে পারি? 3 যোগ 1 এইভাবে লিখতে পারি। 7 সংখ্যাটা কীভাবে লিখতে পারি? 6 যোগ 1 এইভাবে লিখতে পারি। 10 সংখ্যাটা কীভাবে লিখতে পারি? 9 যোগ 1 এইভাবে লিখতে পারি। সো 3 যোগ 1 এইটাকে অন্যভাবে লিখতে পারি, 3 গুণ 1 যোগ 1। তারপর হচ্ছে 6 যোগ 1 এইভাবে এইটাকে লিখতে পারি 3 গুণ 2 যোগ 1। তার পরবর্তী সংখ্যাটাকে কীভাবে লিখতে পারি? 9কে কীভাবে লিখতে পারি? 3 গুণ 3 যোগ 1। তার মানে প্রত্যেক ক্ষেত্রে দেখতেছে এটা হচ্ছে প্রথম পদ, তার মানে 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, তার মানে এটাকে ক লিখতে পারি। অনুপাত হিসেবে বাড়তেছে, সংখ্যা হিসেবে বাড়তেছে। সো 3 ক যোগ 1। এখানে ক কি? পদ সংখ্যা বা কত নাম্বার চিত্রের কথা বোঝাইতেছে এটা। সো এইটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রটা আমরা বের করলাম। এবং কি বলছে যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করে এবং পরবর্তী আচ্ছা এখানে আরেকটু আছে যে পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো। পরবর্তী সংখ্যাটা মানে এই তালিকার পরবর্তী সংখ্যাটা কীভাবে বের করবে এটা সূত্রটা বের করছে। পরবর্তী সংখ্যাটা কত? এখানে পরবর্তী সংখ্যাটা হবে কয়ের জায়গায় 4 হবে, জাস্ট সিম্পলি 4 হবে। তাহলে 3 গুণ 4 যোগ 1, 12 যোগ 1 13। তার মানে পরবর্তী কাঠিটা হবে 13টা চিত্র দিয়ে, মানে 13টা দিয়ে কাঠি দিয়ে। পরবর্তী চিত্রটা হচ্ছে 13টা কাঠি দিয়ে। এরপর হচ্ছে আমরা 13টাকে, এখানে কয়টা কাঠি? 10টা কাঠি আছে। সো পরবর্তী চিত্রটায় কয়টা কাঠি থাকবে? 13টা কাঠি। তার মানে পরবর্তী চিত্রটা হবে এরকম। এখন হচ্ছে 13টা কাঠি। দেখি 13টা কাঠি হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা কাঠি। তার মানে 11 নম্বর প্রশ্ন আমাদের ডান। এরপর হচ্ছে 12 নম্বর। দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের কতগুলো ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। এরপর কিছু কোশ্চেন বলছে। সো প্রথম ত্রিভুজে কয়টা কাঠি আছে? 3টা কাঠি আছে। দ্বিতীয় ত্রিভুজে কয়টা কাঠি আছে? 5টা কাঠি আছে। তৃতীয় ত্রিভুজে কয়টা কাঠি আছে? 7টা কাঠি আছে। সো চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে বানানো হয়েছে। চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা আমাদেরকে বের করতে বলছে। সো আমরা এই প্যাটার্নটা আগেও করছিলাম, এখন একটু আবার ট্রাই করি। চলো প্যাটার্নটা একটু আগে কি আমাদের ক্লাসের প্রথম দিকে বা এই অধ্যায়ের প্রথম দিকে পড়ছিলাম, এখন একটু আবার ট্রাই করি। সো 3 সংখ্যাটাকে কীভাবে লেখা যায়? মানে আমরা হচ্ছে প্রথমে সূত্রটা বের করব, তারপর অন্যগুলো করব। সো পরবর্তী সংখ্যাটাকে কীভাবে লেখা যায়? মানে 3 সংখ্যাটাকে কীভাবে লেখা যায়? 3 সংখ্যা লেখা যায় 2 যোগ 1 এইভাবে। সো 2কে অন্যভাবে লিখতে পারি 2 গুণ 1 যোগ 1। পরবর্তী সংখ্যা কত? 5। 5কে কীভাবে লিখতে পারি? 4 যোগ 1 এইভাবে। 4কে কীভাবে লিখতে পারি? 2 গুণ 2 যোগ 1। এর পরবর্তী সংখ্যা 7। 7কে কীভাবে লিখতে পারি? 6 যোগ 1। 6কে কীভাবে লেখা যায়? 2 গুণ 3 যোগ 1। সো এখানে দেখতে পাচ্ছ এটা প্রথম চিত্র, এখানে এই জন্য 1 হয়েছে, দ্বিতীয় চিত্র 2 হয়েছে, তৃতীয় চিত্র 3 হয়েছে। এইভাবে আমরা প্যাটার্নটা আইডেন্টিফাই করে ফেললাম, মানে এখানে কোন প্যাটার্ন 1 আছে। তার মানে লিখতে পারি 2, আর এখানে হচ্ছে 1 2 3-এর জায়গায় ক যোগ 1। তো এখানে দেখো যে কোনো সূত্রটা পেয়ে যাবো, মানে এই সূত্রের যে কোনো মান বসালে আমরা চিত্রটা পেয়ে যাবো। এখানে কি বলছে যে 4 নম্বর চিত্র। 4 নম্বর চিত্রের যদি ছবি আঁকতে বলে তাহলে কী করতে হবে? জাস্ট সিম্পলি কয়ের জায়গায় 4 বসাই দিতে হবে। সো 2-এর জায়গায় যদি 4 বসায়, 4 দুগুণে 8 যোগ 1 9। তার মানে পরবর্তী চিত্রে আমাদের হচ্ছে 9টা কাঠি থাকবে। পরবর্তী চিত্রে 9টা কাঠি থাকবে। এরপর কি বলছে যে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠি প্রয়োজন, মানে 100তম চিত্রটা তৈরি করতে কতগুলো কাঠির প্রয়োজন। জাস্ট সিম্পলি 100 বসে দেবো। সো 2 ক যোগ 1। সো কয়ের জায়গায় কত বসাবো? 100 বসাবো। সো কয়ের জায়গায় যদি 100 বসাই 200 যোগ 200 201, 201টা কাঠি লাগবে আমাদের।
অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপর হচ্ছে সর্বশেষ প্রশ্ন, লাস্ট প্রশ্ন যেটা, সেটা একটা প্যাটার্ন দেওয়া আছে 5, 13, 21, 29, 37 এই সংখ্যাগুলো দেওয়া আছে। এরপর কি বলছে, কিছুই বলে নাই, উদ্দীপক নিয়ে কিছুই কোশ্চেন নেই। পরবর্তী কোশ্চেন অন্যদিকে চলে গেছে যে 29 এবং 37 এই সংখ্যা দুইটাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির রূপে প্রকাশ করো। সো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির রূপে প্রকাশের জন্য আমরা কি করছিলাম, প্রথমে কি করছি, দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। 29কে 2 ভাগে ভাগ করার জন্য প্রথমে কি করছি, 1 যোগ কত, 1 যোগ 28 = 29, 1 যোগ 28 29। সো 1 কি পূর্ণবর্গ সংখ্যা, বা 1কে কি কারো স্কয়ার রূপে লেখা যায়? হ্যাঁ লেখা যায়, 1-এর স্কয়ার রূপে লেখা যায়। বাট 28কে কি কারো স্কয়ার রূপে লেখা যায়? ট্রাই করি তো, √28, 28কে কারোর স্কয়ার রূপে লেখা যায় না, তার মানে এই কম্বিনেশনটা সঠিক না। এরপরে আর একটা কম্বিনেশন নিতে পারি, 2 যোগ কত, 27 = এই ক্ষেত্রে 29 হয়। এখন 2কে কি কারো বর্গরূপে লেখা যায়? বর্গরূপে লেখা যায় না, তার মানে এই কম্বিনেশনটা হবে না। এরপরে কি করতে পারি, 3 যোগ কত, 26, 3 যোগ 26 এক্ষেত্রে কত যায়, 29। সো 3কে কি কারো বর্গরূপে লেখা যায়? বর্গরূপে লেখা যায় না, তার মানে এটাকে দুইটা বর্গের সমষ্টিরূপে লেখা যাবে না। এখানে দুইটা সংখ্যা নিয়েছিলাম, তো দুইটা সংখ্যার একটা সংখ্যা হইতেছে না যেহেতু, তার মানে এটাকে দুইটা সংখ্যার বর্গের সমষ্টিরূপে লেখা যাবে না এই কম্বিনেশন দিয়ে। এরপর আরেকটা কম্বিনেশন কি হতে পারে, আরেকটা কম্বিনেশন হতে পারে 4 যোগ 25, 4 যোগ 25 = 29 এক্ষেত্রেও হয়। সো 4কে কি কোনো সংখ্যার স্কয়ার রূপে লেখা যায়? হ্যাঁ, 4কে যদি রুট করি 2 আসে, তার মানে 2-এর স্কয়ার রূপে 4কে লেখা যায়। এরপরের সংখ্যা কত, 25, এর সংখ্যা কত, 25। সো 25কে কি কারো স্কয়ার রূপে লেখা যায়? হ্যাঁ, 5-এর স্কয়ার রূপে লেখা যায়, মানে 25কে রুট করলে 5 বের হয়, তার মানে 5 স্কয়ার = 29, তার মানে 2 স্কয়ার যোগ 5 স্কয়ার, এইভাবে লেখা যায় 29কে। এরপরের সংখ্যা কত, এরপরের সংখ্যা হচ্ছে 37। সো পরের সংখ্যা 37টা কীভাবে বের করব, 37টা কীভাবে বের করব, 37টা ওই যে প্রথমের মতো একটু একটু করে, মানে এক এক করে বাড়াবো। সো 1 যোগ 36, 1 যোগ 36 = কত, 37। সো 1কে কি কোনো সংখ্যার মানে স্কয়ার রূপে লেখা যায়? হ্যাঁ, 1 স্কয়ার। 36কে কি কারো স্কয়ার রূপে লেখা যায়? হ্যাঁ, 6 স্কয়ার = 37, তার মানে 1 স্কয়ার যোগ 6 স্কয়ার, এভাবে হচ্ছে 37 হয়। তার মানে এই যে 37 সংখ্যাটাকে কীভাবে দুইটা সংখ্যার বর্গের সমষ্টির রূপে লিখতে পারি, কীভাবে লিখতে পারি, 1 স্কয়ার যোগ 6 স্কয়ার। এরপর বলছে আমাদের তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। আমাদের পেজ শেষ হয়ে গেছে, আমরা একটা পেজ নিয়ে নিই, ওয়েট। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ওকে, ডান। এরপর কি বলছে যে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো, পরবর্তী 4টা সংখ্যা নির্ণয় করতে বলছে। সো আমরা চলো এখান থেকে একটা প্যাটার্ন আইডেন্টিফাই করার ট্রাই করি, মানে প্রত্যেক ক্ষেত্রে কী হইতেছে, পরবর্তী 4টা সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করব, পরবর্তী 4টা সংখ্যা নির্ণয় করার কোনো সূত্র আছে? দেখি, এখানে দেখো 13 - 5 কত হয়? এখানে 13 - 5 8, 21 - 13 কত হয়? 8, 29 - 21 কত হয়? 8, 37 - 29 কত হয়? 8। তার মানে প্রত্যেক ক্ষেত্রে 8 করে বাড়তেছে, তার মানে পরবর্তী 4টা সংখ্যা নির্ণয় করা সহজ একেবারে। 37 যোগ 8 করে দেবে, 37 যোগ 8 = 45। তারপরে কি, তারপরে হচ্ছে 45 যোগ 8 কত হয়? 53, 53 এরকম করে পরবর্তী 4টা বের করে ফেলবো। এরপর কি, এরপর তালিকার প্রথম 50টি সংখ্যা সমষ্টি নির্ণয় করো, তালিকার প্রথম 50টি সংখ্যা সমষ্টি নির্ণয়। এই ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রবলেম হয়ে গেছে। এখন এখানে আমাদের এইভাবে করলে হবে না, আমাদেরকে সূত্র দিয়ে করতে হবে। সো সূত্রটা কীভাবে বের করবো, চলো আগের মতো একটু বের করার ট্রাই করি। এই তালিকার প্রথম সংখ্যাটা কত, 5। 5কে কীভাবে লিখতে পারি, 4 যোগ 1। সো 4কে কীভাবে লেখা যায়, 4 গুণ 1 যোগ 1, বুঝলাম। পরের সংখ্যাটা কত, 13। 13কে কীভাবে লিখতে পারি, 12 যোগ 1 এইভাবে লিখতে পারি। সো 12কে কীভাবে লিখতে পারি, এই 4-এর মতো করে, 4 গুণ 3 নিচে লিখি, 4 গুণ 3 যোগ 1 পরবর্তী সংখ্যা। এর পরবর্তী সংখ্যা কত, এর পরবর্তী সংখ্যা হচ্ছে 21, পরবর্তী সংখ্যাটা 21। 21কে কীভাবে লেখা যায়, 20 যোগ 1, এটা হচ্ছে 21। সো 20 যোগ 1। এখন 20কে কীভাবে 4-এর এইভাবে লিখতে পারি, 4 গুণ 5 যোগ 1। এখন দেখো আগের মতো এখানে কী হয়েছিল, প্রথমটা হচ্ছিল 1 হয়েছিল, দ্বিতীয়টা কত হচ্ছিল 2, তৃতীয়টা কত 3, এরকম হয় না। এইখানে মানে আমরা কটা ধরবো, কটা কিন্তু এরকম স্বাভাবিকভাবে যাবে না। তো আমরা সূত্রটা লিখি, 4 ক যোগ 1, এইভাবেই তো লিখতে পারি সূত্রটা, তাই না? 4 ক যোগ 1। কিন্তু এইখানে কিন্তু স্বাভাবিক সংখ্যা না,
এখানে কিন্তু এটা স্বাভাবিক সংখ্যা না। দেখো চিন্তা করে দেখো, এটা কিন্তু এখানে স্বাভাবিক সংখ্যা না, এখানে এটা হচ্ছে বিজোড় সংখ্যা, এটা এখানে হচ্ছে বিজোড় সংখ্যা। মানে প্রথমটা 1, তারপর পরবর্তীটা হচ্ছে 2, মানে সরি পরবর্তীটা হচ্ছে 3, তারপর কি তারপরেরটা হচ্ছে 5, তারপরেরটা কি ধরো পরেরটা করলাম, পরেরটা হচ্ছে কোনটা, পরেরটা হচ্ছে 29, এইটাকে যদি করার ট্রাই করি। সো 29 কত, 28 যোগ 1। সো 28কে কীভাবে লিখতে পারি, 4 গুণ 7 যোগ 1, 28। দেখো এখানে বিজোড় সংখ্যাগুলো নেওয়া হয়েছে, তার মানে কয়ের ভ্যালু ক হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এখন যদি আমাকে বলা হয় থাকে যে 10তম পদটা নির্ণয় করে, এইটার 10তম পদটা কত হবে, তো 10তম পদের জন্য 10 নম্বর বিজোড় সংখ্যা কত, প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 1, তারপরে বিজোড় সংখ্যা হচ্ছে 3, তারপরে বিজোড় সংখ্যা হচ্ছে কত, তারপরে বিজোড় সংখ্যা হচ্ছে 5, তারপরে বিজোড় সংখ্যা 7, তারপরে বিজোড় সংখ্যা 9, তারপরে বিজোড় সংখ্যা 11, তারপরে বিজোড় সংখ্যা হচ্ছে 13, তারপরে বিজোড় সংখ্যা হচ্ছে 15, এরকম। সো 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে। সো 8তম বিজোড় সংখ্যা কত, 15। তার মানে এই পদের 8তম পদটা, মানে এই ধারা বা এই প্যাটার্নের 8তম পদটা যদি নির্ণয় করতে বলা হয়, তাহলে 4 গুণ 15 যোগ 1 এইভাবে নির্ণয় করব। সো 4 গুণ 15 যোগ 1 কত হয়, 4 গুণ 15 যোগ 15 যোগ 1, তার মানে এটার 8তম পদটা হবে 61, 8তম পদটা হবে 61। ওয়েট, একটু ব্রেক, আমি একটু পানি খাবো। ওকে, ব্রেক শেষ। অবশ্য তোমরা বুঝতে পারছো না, এখানে ভিডিও কাট করা হয়েছে যেন বুঝতে পারছো না। আচ্ছা, আমরা হচ্ছে চিত্রটা একটু পরের চিত্রে যাই। তালিকার প্রথম 5টি সংখ্যার সমষ্টি, 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তা আমরা কি সূত্র বের করছি একটু আগে চিত্রে, যে 4 ক যোগ 1। এখানে ক হচ্ছে বিজোড় সংখ্যা, তার মানে আমাদের 50তম বিজোড় সংখ্যাটা লাগবে। 50তম পদ যদি আমরা বের করতে চাই, 50তম বিজোড় সংখ্যাটা লাগবে। সো 50তম বিজোড় সংখ্যাটা আমরা কীভাবে বের করব, 50তম এইভাবে মানে 1 3 5 এরকম করে লিখে লিখে করবো, অবভিয়াসলি না, 50তম বিজোড় সংখ্যা। সো বিজোড় সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে 2n - 1, 2n - 1। এখানে হচ্ছে কততম পদ, এটা 2n - 1। সো এখানে n এর ভ্যালু কত, 50। সো 2 গুণ 50 - 1, তার মানে 50তম বিজোড় সংখ্যা হচ্ছে 99 বা 99। এটা হচ্ছে 50তম বিজোড় সংখ্যা। সো 50তম পদের মান যদি নির্ণয় করতে চাই, তাহলে কত হবে, 4 গুণ 99 যোগ 1। সো 99 × 4 অ্যান্সার প্লাস 1, এটা হচ্ছে 397 বা 397, এই যে 397, এই যে। সো তালিকার প্রথম সংখ্যা কত, তালিকার প্রথম সংখ্যা হচ্ছে 5 এবং 50তম সংখ্যা কত, 50তম সংখ্যা হচ্ছে 3 9 7, 50তম সংখ্যা এটা। আমরা যে কোনো একটা প্যাটার্নের যোগফল কি জানি, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2 × পদ সংখ্যা। সো এক্ষেত্রে কী হবে, আমরা স্লাইড শেষ। আচ্ছা, এখানেই করি, এই স্লাইডেই করি। সো এখানে কোন দিকে করব, এই দিকেই করি, এগুলো মুছে দিই আমি। ওকে, তো হচ্ছে আমরা এটা সমষ্টি বের করব। সো সমষ্টি লিখি, সমষ্টি ইজ ইকুয়াল টু প্রথম সংখ্যা, জাস্ট প্রথমটা লিখি, প্রথম যোগ শেষ, প্রথম এবং শেষ 2 × পদ সংখ্যা, পদ সংখ্যা এটা লিখলাম। সো প্রথম সংখ্যা কত, 5, এবং শেষ সংখ্যা কত, এখানে 3 9 7 ভাগ 2, এবং পদ সংখ্যা কত, 50টা পদের সমষ্টি নির্ণয় করতেছি, 50। সো 50 এখানে, তাই না? তো এখানে 50 আর 2 কত হচ্ছে, 25, তার মানে 5 যোগ 5 যোগ 3 9 7 অ্যান্সার 25। তার মানে আমাদের প্রথম এই যে 50টা সংখ্যার যোগফল দ্বারায় 10050, মানে 10050 এরকম একটা অ্যান্সার দাঁড়ায়। আই হোপ অ্যান্সারটা হয়েছে। আমি কিন্তু একেবারে তোমাদের সাথে সাথে করলাম, আমি আগে কখনো করিনি, একেবারে মানে অনেস্টলি স্পিকিং আমি তোমাদের সাথে সাথে করছি। আমার ভুল হইতে পারে, মানে মানুষ মাত্রই ভুল হয়। সো যদি ভুল হয়ে থাকে একেবারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ক্ষমা করে দেওয়ার ট্রাই করবা। সো দ্যাটস ইট, এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। আই হোপ ক্লাসটা ভালোভাবে বুঝছো। সো এই চ্যাপ্টারটা এখানে শেষ হলো। এই তো ক্লাসের শেষে যেটা বলতে চাই, যে কি বলবো, আমাদের এই ক্লাস সম্পর্কে যদি কোনো ধরনের মানে ক্লাসে যদি কোনো ভুল পড়িয়ে থাকে, কোনো মানুষ মাত্রই ভুল করে, আমি ফেরেশতা না, ভুল করতে পারি। সো নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারো। ক্লাসের স্লাইডটা যদি দরকার হয় আমাদের গ্রুপে জয়েন করতে পারো, ওইখান থেকে আমরা নিতে পারো স্লাইডটা। আর হচ্ছে আমাদের সাথে যদি জয়েন হতে চাও, আমাদের সাথে আলাদা
ভাবে যদি পড়তে চাও সেক্ষেত্রে হচ্ছে একটা ডিসক্রিপশনে একটা ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে পিডিএফ, ওইটা ফিল আপ করে দিও। প্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইটে গেলেও তুমি পেয়ে যাবে, এটা ডিটেলস সব ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবো, কোথায় কী আছে, কীরকম কী পড়তে হবে, সব কিছুর ডিটেলস আছে এখানে। এই তো, আর হচ্ছে যে কোনো ধরনের কোশ্চেন যদি তোমাদের থেকে থাকে, যে কোশ্চেনে অ্যান্সার না পেতে পারো, মানে কোশ্চেনে অ্যান্সার যদি না পাও, সেক্ষেত্রে হচ্ছে আমাদের গ্রুপে জয়েন করতে পারো। আমাদের গ্রুপেরটা দেখাই আসো। এই হচ্ছে আমাদের গ্রুপ, জাস্ট হচ্ছে বর্ণমালা স্কোয়াড লিখে সার্চ দিলে এই গ্রুপটা পেয়ে যাবা। সো আই হোপ গ্রুপটা জয়েন হয়ে নিবা। গ্রুপের মেম্বারটা এখন একটু কম আছে, আই হোপ কিছুদিনের ভিতরে অনেক বেশি মেম্বার হয়ে যাবে। সো দ্যাটস ইট, এই হচ্ছে আজকের ক্লাস। আশা করছি ভালো লাগছে। সো দেখা হবে তো পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ তো সুস্থ থাকো, ভালো থাকেন, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।